হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর অঙ্ক করছিলাম, ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। ভেক্টর, বীজগণিত, দুটি ভেক্টরের গুণ, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এর আগের ক্লাসে আমরা দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টার কমপ্লিট করলাম। তো এখানে বলেছিলাম পরবর্তী ক্লাসে আমরা দিক কোসাইন এবং দিক অনুপাত শুরু করব। দিক কোসাইন এবং দিক অনুপাতের উপর আজকে প্রথম ক্লাস। তো দিক কোসাইন এবং দিক অনুপাতের উপর আমরা কিছু সূত্রসমূহ সেগুলো আলোচনা করে নেব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা তার সলিউশন করে নিতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক 2017 থেকে প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে, সেটা প্লেলিস্টে গেলে তোমরা পরপর সমস্ত কিছু দেখতে পাবে, সমস্ত সলিউশন পেয়ে যাবে। শুরু করছি, দেখো আজকের ক্লাস দিক কোসাইন এবং দিক অনুপাত, ক্লাস 12। এটা প্রশ্নমালা 3 পার্ট পড়বে। ঠিক আছে, প্রশ্নমালা 3। এবার দেখো দিক কোসাইন এবং দিক অনুপাত বিষয়ে আসি। যদি এরকম কোনো সিচুয়েশন আছে যে কোনো সরলরেখা, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই যে অক্ষগুলি আছে, যদি কোনো সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা, বিটা, গামা এইভাবে কোণ উৎপন্ন করে, তাহলে এই যে আলফা, বিটা, গামা কোণ, এই কোণগুলোকে বলা হবে দিক কোণ সমূহ বলা হয়। ঠিক আছে, এই যে আলফা, বিটা, গামা এই যে কোণ, তাহলে এই কোণ তিনটিকে ওই সরলরেখা বা ওই ভেক্টরের দিক কোণ সমূহ বলা হয়। এবং এই যে আলফা, বিটা, গামা কোণ, এই প্রত্যেকটা কোণের কসের মানকে, প্রত্যেকটা কোণের তারপর কস আলফা, কস বিটা, কস গামা, এইগুলোকে দিক কোসাইন বলা হয়। এবার কিভাবে কি আসছে আমরা সমস্ত কিছু আলোচনা করব। ঠিক আছে, তাহলে যে আলফা, বিটা, গামা কোণ করলো, সেই প্রত্যেকটা কোণের কসের মানকে দিক কোসাইন সমূহ বলা হয়। এই যে কস আলফা, কস বিটা, কস গামা, যে দিক কোসাইন, এই যে কস আলফা, কস বিটা, আমরা সাধারণত এল দিয়ে কস আলফাকে, এম দিয়ে কস বিটাকে, এন দিয়ে এল ইজ ইকুয়াল টু আমরা লিখি কস আলফা, এম ইজ ইকুয়াল টু কস বিটা, এন ইজ ইকুয়াল টু কস গামা। ঠিক আছে, এক্সপ্রেস করি। এই যে তাহলে এল এম এন তখন দিক কোসাইন হয়ে গেল, এল এম এন দিক কোসাইন হয়ে গেল তখন। এবার এই যে এল এম এন যদি কোনো নির্দিষ্ট তিনটি সংখ্যা, ধরো এল এ, যে এল এম এন যদি এ বি সির সঙ্গে সমানুপাতি হয়, এলটা এর সঙ্গে এমটা বি এর সঙ্গে সমানুপাতি হয়, যাদের সঙ্গে সমানুপাতি, সেই সমানুপাতি সংখ্যাগুলোকে আমরা দিক অনুপাত বলে থাকি। ঠিক আছে, দিক অনুপাত। ঠিক আছে, দেখা গেল তাহলে দিক কোসাইন, দিক কোণ সমূহ কোনগুলো, দিক অনুপাত কোনগুলো, দিক অনুপাত, দিক কোসাইন, দিক কোণ সমূহ। ঠিক আছে, এবার দেখো, এবার কোনো সরলরেখা কোনো সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে ওই সমতল লম্ববিন্দু বলা হচ্ছে, লম্ববিন্দু, লম্বের পাদবিন্দু। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা দেখো, মনে করো এখানে এই যে এ, একটু বিস্তারিত আলোচনা করছি। এ বিন্দু মনে করো x1, y1, z1, বি বিন্দু x2, y2, z2 যদি হয়ে থাকে, তাহলে এই যে এবি সরলরেখা, যে এবি সরলরেখাটা, এখানে দুটোর অবস্থান ভেক্টর আমরা প্রকাশ করেছি। তাহলে এবি সরলরেখার যে আমরা পাচ্ছি, তাহলে এবি রেখার দিক অনুপাত কোনগুলো হবে? দিক অনুপাত হয়ে যাবে এই যে x2 মাইনাস x1, y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1, এগুলো হচ্ছে দিক অনুপাত। আর যদি এরকম একটা নাম্বার, এটা x1, যদি এরকম একটা নাম্বার r ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x2 মাইনাস x1 স্কোয়ার, y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার, এটা হচ্ছে r এর মান। তাহলে এই যে x2 মাইনাস x1 বাই r, y2 মাইনাস y1 বাই r, z2 মাইনাস z1 বাই r, এগুলো হচ্ছে দিক কোসাইন। তাহলে এর সঙ্গে এই তিনটে নম্বরের সঙ্গে এই তিনটে নম্বর সমানুপাতি। তো আমরা বলেছিলাম যে এল এম এন এর সঙ্গে এবিসি সমানুপাতি হলে সেই সমানুপাতি নাম্বারগুলোকে বলা হবে, সমানুপাতি নাম্বারগুলো কি বলা হবে? দিক অনুপাত বলা হবে সমানুপাতি নাম্বারগুলোকে, তাই তো? তাহলে এখানে এই যে এল এ বি সি হয়ে যাচ্ছিল দিক অনুপাত, এল এম এন দিক কোসাইন, তাহলে এইগুলো হচ্ছে দিক কোসাইন, আর এদের সঙ্গে সমানুপাতি এইটা এইটা এইটা, এগুলো হচ্ছে দিক অনুপাত। ঠিক আছে, দিক কোসাইন, দিক অনুপাত, এটা বোঝা গেল। এবার যদি দিক কোসাইনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে, অবশ্যই এর কন্ডিশন হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা কাজে লাগবে। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার যদি সরলরেখার দিক কোসাইন এল এম এন হয়, তাহলে অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1 অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা
এবার দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের যে দিক কোসাইন, এক্স অক্ষের ধনাত্মক দিকের দিক কোসাইন কি 1 0 0, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের দিক কোসাইন কি 0 1 0, এটা ওয়াই এর এই 0 1 0 এটা, আর জেড অক্ষের 0 0 1, ঠিক আছে। এগুলো শর্ট কোশ্চেনে থাকতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। এবার ধরো একটা সরলরেখার ক্ষেত্রে একটা ও মূলবিন্দু এবং একটা পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। এখানে যদি বলে দেয় ওপি সরলরেখার দিক অনুপাত বলে দিয়েছে, ওপি সরলরেখার দিক অনুপাত বলা আছে, বা এরকম দিয়ে দিল যে ওপি সরলরেখার দিক অনুপাত দিক কোসাইন নির্ণয়, তাহলে ওপি সরলরেখার দিক অনুপাত তাহলে এক্স মাইনাস জিরো মানে তো এক্সই হচ্ছে, তাহলে দিক অনুপাত এক্স ওয়াই জেড হয়ে যাবে। আর যদি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তাহলে দিক কোসাইন হয়ে যাবে এক্স বাই আর ওয়াই বাই আর কমা জেড বাই আর, এটা হয়ে যাবে দিক কোসাইন, ঠিক আছে। দেখো বোঝা গেল দিক অনুপাত আর দিক কোসাইন। আবার অনেক সময় দিক অনুপাত বলে দেয়, সেখান থেকে পি বিন্দু স্থানাঙ্কটা চায়। এখানে যদি ও মূল বিন্দু হয়, এটা পি বিন্দু, তাহলে দিক অনুপাত যদি এক্স ওয়াই জেড হয়, সেখান থেকে বুঝে নিতে হবে যে পি বিন্দু স্থানাঙ্কটাই এক্স ওয়াই জেড, কারণ 0 0 0 বিয়োগ হচ্ছে, তার মানে সেই এক্স ওয়াই জেডটাই আলটিমেট ব্যাকে আসবে, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয় যে এবিসি, যদি তিনটে সংখ্যা এবিসি কোনো সরলরেখা ভেক্টরের দিক কোসাইন এলএমএন এর সঙ্গে সমানুপাতি, তাহলে দিক অনুপাত বলা হবে, উক্ত রেখা বা ভেক্টরের দিক অনুপাত বলা হবে। এবং যে কন্ডিশনটা আমরা উল্লেখ করেছি সেই কন্ডিশন যে এল বাই এ ইজ ইকুয়াল টু এম বাই বি ইজ ইকুয়াল টু এন বাই সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ, এইরকম হয়ে যাবে, ঠিক আছে। এল বাই এ, এল এম বাই বি মানে এন বাই সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এলএমএন হচ্ছে দিক কোসাইন, এবিসি দিক অনুপাত, যদি হয় তাহলে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমরা ব্যাখ্যা করে দিয়েছি আগে, খেয়াল রাখবে কস থিটার মান তো আমরা জানি, আগেই আলোচনা করেছি কস থিটা সাইন থিটার মান। দুটো ভেক্টর লম্ব হওয়ার কন্ডিশন, যে কন্ডিশনগুলো কাজে লাগবে আমাদের, আমরা বলে রাখি। অঙ্ক করতে গেলে দিক কোসাইনের উপর বেশ লেন্দি কিছু অঙ্ক পাবে, যেগুলো আমরা সেই রকম বড় অঙ্ক এখনো করিনি ভেক্টরের উপর। দিক কোসাইনের উপর খুব বড় বড় কিছু অঙ্ক আছে, ঠিক আছে। মনে রাখবে এখানে cos θ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, cos θ ইজ ইকুয়াল টু হয়ে যায় যে দুটি সরলরেখা L1 আর L2, L1 আর L2 যদি সরলরেখা, L1 আর L2 যদি সরলরেখা হয়ে যায় এবং তাদের L1 এর দিক কোসাইন, L1 সরলরেখা ক্যাপিটাল L1 সরলরেখার দিক কোসাইন L1 M1 N1 এবং ক্যাপিটাল L2 সরলরেখার দিক কোসাইন L2 M2 N2 যদি হয়ে যায়, তাহলে cos θ এবং sin θ দিয়ে কিছু ফর্মুলা থাকে। cos θ এর ফর্মুলা হচ্ছে cos θ ইজ ইকুয়াল টু, মনে রাখবে এগুলো, L1 L2 M1 M2 এইটা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আর তার মানে যদি দুটো ভেক্টর লম্ব হয়ে যায় তখন কি হবে, cos 90 এর মান তো 0, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা লম্ব হয়ে গেলে, ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়ে গেলে এটা 0 হয়ে যায়, ঠিক আছে। আর দুটো যে যাদের দিক কোসাইন L1 আর L2, এই যে L1 আর L2 সরলরেখা, এর দিক কোসাইন হচ্ছে L1 M1 N1 এর L2 M2 N2, যদি এরকম হয়ে যায় L1 বাই L2 M1 বাই M2 N1 বাই N2 এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম কন্ডিশন যদি ম্যাচ করে যায় তাহলে তখন বলতে হবে এরা পরস্পর সমান্তরাল, ঠিক আছে, এরা পরস্পর সমান্তরাল। আর যদি দিক অনুপাত বলে দেওয়া থাকে, তাহলে দিক অনুপাত বলে দেওয়া থাকলে cos θ এর মান কত হবে, দিক অনুপাত বলে দেওয়া থাকলে মনে করো cos θ তখন হয়ে যাবে, ধরো A1 B1 বলা আছে, তাহলে এটা A1 A2 B1 B2 C1 C2 রুট ওভার অফ A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার B2 স্কোয়ার C2 স্কোয়ার। এটা হচ্ছে তখন দিক অনুপাত বলা থাকলে যে বাই রুটের মধ্যে মানটা এটা থাকবে, কিন্তু দিক কোসাইন বলা থাকলে তখন এটা দরকার নেই, ঠিক আছে।
তার মানে তখনও যদি এই মানটা 0 হয়ে যায়, তখন যদি এই মানটা 0 হয়ে যায় তখন cos θ মানটা এটা হচ্ছে, তখন যদি এই মানটা 0 হয়ে যায় তার মানে লম্ব হলে এই মানটা 0 হবে, ঠিক আছে, প্লাস c1 c2 0, সরলরেখাটি পরস্পর লম্ব বলা যাবে। আর এখানেও যে a1 বাই a2 দিক অনুপাতের ক্ষেত্রেও a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 হলে সমান্তরাল হবে, ঠিক আছে। এখানেও l1 আর l2 সরলরেখা যাদের দিক অনুপাত বলা আছে a1 b1 c1 a2 b2 c2 তারা সমান্তরাল। আচ্ছা, এবার আমরা আর একটা কন্ডিশন শুধুমাত্র দেখি, sin থিটার মানটা কি দিয়ে আসে। sin থিটা cos থিটা পেয়েছি, sin থিটার মানটা কিভাবে আসে, sin থিটার মানটা আসে, sin থিটার মানটা মনে রাখবে is equal to root over of l1 m2 minus m1 l1 m2 m1 l2 তার স্কয়ার, ঠিক আছে। l1 m2 m1 l2, আর একটা আছে m1 n2 minus m2 n1 তার স্কয়ার প্লাস m1 n2 m2 n1, আর একটা আছে n1 n1 l2 minus l1 n2 তার স্কয়ার। এইটা হচ্ছে সাইন এর মান, ঠিক আছে। এইটাও রুটের মধ্যে পরপর তিনটে একই লাইনে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে সাইন এর মান। এইগুলো মনে রাখবে, যা যা আলোচনা হলো এগুলোর উপরই কিন্তু সমস্ত তোমরা যা যা কোশ্চেন আছে, দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টার যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ সমস্ত প্রবলেম সলভ করতে পারবে সূত্রগুলো খুব ভালোভাবে তৈরি করে রাখলে, ঠিক আছে। দেখো তাহলে এবার আমরা এমসিকিউ বহু বিকল্প ধর্মী শুরু করব। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন বহু বিকল্প ধর্মী। প্রশ্নমালা 3 আগে থেকে লেখা আছে, দেখো প্রশ্নমালা 3। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। যে কোনো রকমের ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। একের দাগের এমসিকিউ বহু বিকল্প শুরু করছি। একের দাগের যেগুলো আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে থেকেই শর্ট কোশ্চেনে আছে, এমসিকিউ আছে। প্রথমটাই বলা আছে যে এক্স অক্ষের দিক কোসাইন সমূহ হবে, এক্স অক্ষের দিক কোসাইন সমূহ 4টা অপশন আছে। এক্স অক্ষের দিক কোসাইন সমূহ হবে 1 0 0, এটা কোন অপশন আছে দেখো, এক্স অক্ষের দিক কোসাইন সমূহ অপশন সি তে আছে, তাহলে অপশন সি সঠিক উত্তর, একের অপশন সি। এইভাবে 2 এর দেখো, 2 এর কি বলেছে, 2 এ বলেছে ওয়াই অক্ষের দিক কোসাইন সমূহ, ওয়াই অক্ষের 0 1 0 হবে অবশ্যই। ওয়াই অক্ষের দিক কোসাইন সমূহ এগুলো আমরা আলোচনা করেছি প্রথমে। ওয়াই অক্ষের দিক কোসাইন সমূহ 0 1 0, এটা কোন অপশনে আছে দেখো, অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি সঠিক উত্তর। 3 এরটা দেখো, 3 এর জেড অক্ষের দিক কোসাইন সমূহ, জেড অক্ষের দিক কোসাইন সমূহ কি হবে 0 0 1, এটা কোন অপশনে আছে দেখো, এটা কোন অপশনে আছে, এটা আছে অপশন এ, এগুলো কষার কিছু নাই। 4 এরটা দেখো, 4 এর বলেছে যদি কোনো সরলরেখার দিক অনুপাত বলা আছে -18 12 -4, দিক অনুপাত -18 12 -4, তাহলে এইটার মান কত, -18 তার স্কয়ার, কারণ দিক কোসাইন কখন বেরোয়, এইটা বাই আর, এইটা যদি আর হয় মানে এইটা বাই আর, এইটা বাই আর, এইটা বাই আর, সেটাই তো দিক কোসাইন, প্লাস এইটা 12 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 18 18 324 প্লাস 144 প্লাস 16, কত আসছে 6 4 10 4 14 4 হাতে 1 হাতে 1 4 আর 2 6 6 আর 1 7 7 আর 1 8 8 আর আসছে 3 আর 1 4 484, তার মানে উঠো বড় এটা 22, 22 এর স্কয়ার 22 22 হয়ে যায়, তার মানে হয়ে যাচ্ছে -18 বাই 22 12 বাই 22 -4 বাই 22, এইটা আসছে কোন অপশনে আছে। আচ্ছা, -18 বাই 22 হলে এই যে -18 বাই 22 12 বাই 22 কমা -4 বাই 22, এটা কেটে দিলে -9 বাই 11, এটা 6 বাই 11, এটা -2 বাই 11, এইটা আসছে -9 বাই 11 6 বাই 11 -2 বাই 11, কোন অপশনে আছে, এটা হচ্ছে অপশন বি তে আছে, 4 এর অপশন বি তে আছে, 4 এর অপশন বি এর অ্যান্সার হবে। দেখে নিলে কিভাবে, কোন প্রসেস আমরা করলাম, 4 এর বি দিক কোসাইন সমূহ এখানে হচ্ছে -9 বাই 11 6 বাই 11
-2/11, এটা সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো 4 দাগের হলো 5 দাগের। 5 দাগের কি বলছে, বিবৃতি আছে একটা, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য এটা চেয়েছে, যেটা সত্য সেটা বলতে হবে। 5 দাগে বলছে যদি কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ আলফা বিটা গামা হয় তবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ নট ইকুয়াল টু 2π, অবশ্যই এটা ইজ নট ইকুয়াল টু 2π হয়। এর পরেরটা দেখো, যদি কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ আলফা বিটা গামা হয় সমষ্টি 2π, সমষ্টি 2π, এটা অসত্য। যদি কোনো সরলরেখার দিক কোসাইন সমূহ LMN হয় L² + M² + N² নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 1 অসত্য, কারণ ইকুয়াল টু 1ই হয়। দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণের কোসাইন তাদের দিক কোসাইনের ভেক্টর গুণের সাথে সমান হবে। কোসাইনটা বলছে কোসাইন, অন্তর্ভুক্ত কোণের কোসাইন তাদের দিক কোসাইনের ভেক্টর গুণের সাথে সমান হবে, এটাও অসত্য দিয়েছে। তাহলে একমাত্র এটা, এটা বিস্তারিত আমরা লিখছি না, আর এ অনেকটা বড় আছে, তোমরা জাস্ট এরকম দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখবে, এ-এরটা হবে। ঠিক আছে, দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখবে, 5-এর এ-এরটা হবে। ঠিক আছে, এবার দেখো 6-এর কি বলেছে, 6-এর বলেছে দুটি সরলরেখার দিক অনুপাত 1-1, 1-1, আর একটা সরলরেখা হচ্ছে 4-3-2, 4-3-2, এটা হচ্ছে দুটো সরলরেখার দিক অনুপাত বলা আছে, তাই তো? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? দুটি সরলরেখার দিক অনুপাত যদি এগুলো হয়ে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ দেখো, সূত্র ফেলছি আমরা সূত্র আগেই বলেছি cos θ দিয়ে, দিক অনুপাত দেওয়া থাকলে সূত্র যেটা হয়, তাহলে অতএব cos θ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 4-1, এই যে 4-1, 4-1 4, -2 × 3 -6, 1 × 2, 2 বাই রুট ওভার অফ এই যে 1² প্লাস এটা -2² প্লাস আবার 1² ইন্টু রুট ওভার অফ 4², 3², 2²। তাহলে উপরে দেখো 6 - 6 0 হয়ে যাচ্ছে, তখন cos θ ইজ ইকুয়াল টু 0/any নাম্বার 0 হয়ে যাবে। এটা দেখো +6 - 6 0 হয়ে যাচ্ছে উপরে, লবে 0, 0/any নাম্বার 0, তাহলে cos কত মান 0, cos θ ইজ ইকুয়াল টু cos π/2, তাহলে θ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/2, এইটা আসছে। তাহলে হয়ে যাচ্ছে এখানে সরলরেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ 6 দাগের বি এরটা, বি অপশন আছে π/2, তাহলে অপশন বি π/2 হলো। দেখো কিভাবে হলো, দেখলে প্রসেসটা, এই সূত্র আমরা আলোচনা করেছিলাম যে দিক অনুপাত বলা থাকলে কোন সূত্র, দিক কোসাইন বলা থাকলে কোন সূত্র, এগুলো সবই আমরা আলোচনা করেছিলাম, ক্লাসের প্রথম থেকে দেখবে। আচ্ছা, এবার দেখো যে যদি ও মূলবিন্দু এবং ওপি সরলরেখার দিক অনুপাত দেয়া আছে এর সঙ্গে সমানুপাতি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? ঠিক এই টাইপের আমরা একটা করেছি যে ও মূলবিন্দু আর ওপি সরলরেখার দিক অনুপাত বলা আছে যে -1 to -2। দেখো ও মূলবিন্দু আর পি সরলরেখার দিক অনুপাত যদি এই যে x, y, z হয়, নিশ্চয়ই এইটা স্থানাঙ্কটা x, y, z, তো যে এইটা 0 0 0, তাহলে x - 0, y - 0, z - 0, এইটা দিক অনুপাত। তাহলে এইটা থেকে 0 বিয়োগ, এইটা থেকে 0 বিয়োগ, এইটা থেকে 0 বিয়োগ মানে সেই নাম্বারটাই থাকছে, তাহলে এর নিশ্চয়ই যেটা স্থানাঙ্ক সেটা x, y, z হবে, কারণ 0 বিয়োগ হয়েছে, যে প্রত্যেকটা 0 বিয়োগ আছে মানে নাম্বারটা সেমই আছে। তার মানে এই যে পি বিন্দু স্থানাঙ্ক এই যে -1 to -2 এইটাই হবে, 0 বিয়োগ হয়েছে মানে সেই নাম্বারটাই থাকছে। ঠিক আছে, তাহলে 7-এরটা হয়ে যাচ্ছে যে পি বিন্দু স্থানাঙ্ক -1 to -1 কোনটায় আছে? অপশন এ তে আছে। 7-এরটা তাহলে অপশন এ, অপশন এ -1 to -2 এইটা। ঠিক আছে, -1 to -2। এবার দেখো 8-এর, কি বলেছে দেখো, 8-এর বলেছে একটি ঘনকে দুটি কোণের মধ্যবর্তী কোণের মান হবে। এইটা তোমাদের একটা প্রমাণ আছে, এর প্রমাণটা গুরুত্বপূর্ণ, তোমাদের উদাহরণ অঙ্কটা করে দেওয়া আছে, তোমাদের বইয়ের উদাহরণ অঙ্কটা করে দেওয়া আছে, সৌরেন্দ্রনাথ দের বইয়ে উদাহরণ অঙ্কটা করে দেওয়া আছে। ঠিক আছে, সেই উদাহরণ অঙ্কটা যেটা দেওয়া আছে সেখানে দেখবে প্রমাণ করো বলা আছে, তার মানে প্রমাণ করো দেওয়া আছে যে ঘনকে দুটি কোণের মধ্যবর্তী কোণের মান প্রমাণ করো, এইটা সেই প্রমাণ করাটা দীর্ঘর জন্য করবে। এটা হচ্ছে স্টেটমেন্টটা থেকে যে শর্ট কোশ্চেনটা চেয়েছে, তার মানে এইটা অ্যান্সার হবে। আর এই যে প্রমাণটা, এই প্রমাণটা তৈরি করবে অবশ্যই খুব ভালো করে, এর প্রমাণটাও পরে বড় কোশ্চেনে। ঠিক আছে,
তাহলে 4 নম্বর বা 5 নম্বরের কোশ্চেনের জন্য এইটা এর প্রমাণটা তৈরি করবে। তাহলে এর অ্যান্সারটা হবে 8 দাগের ডি অপশনে আছে, ঘনকের দুটি কোণের মধ্যবর্তী কোণের মান হয় cos ইনভার্স 1/3। ঠিক আছে, এর প্রমাণটা অবশ্যই তৈরি করবে। তোমাদের বই উদাহরণ 22 আছে, এটা উদাহরণ 22 দুটি কোণের মধ্যবর্তী কোণের মান cos ইনভার্স 1/3। ঠিক আছে, এবার 9 দাগের দেখো হলো। আচ্ছা, এমসিকিউ আছে 11 পর্যন্ত আছে। 9 বলেছে দুটি বিন্দু আছে 1 2 -3 -2 3 1, সমবাহু সরলরেখার দিক কোসাইন কত হবে? দেখো আমরা বের করে দেখাচ্ছি। 1 2 -3 আর একটা কি বলেছে, তাহলে -2 3 1, -2 3 1, তাহলে দিক অনুপাত কত? -2 -1 3 -2, এই মাঝেরটা মাইনাস মাঝেরটা 1 আর এই -3, তাহলে হয়ে যাচ্ছে এইটা -3, এটা 3 -2 1 আর এটা 4, এটা দিক অনুপাত। তাহলে দিক কোসাইন কত হবে? এই যে √3 স্কয়ার, -3 স্কয়ার করলে 9 হয়ে যাচ্ছে, -3 স্কয়ার √3 স্কয়ার, -3 স্কয়ার করলে 9 হয়ে যাচ্ছে, -3 স্কয়ার করলে 9 হচ্ছে। 1 স্কয়ার কত? 1 স্কয়ার 1 স্কয়ার হয়ে যাচ্ছে 1, আর 4 স্কয়ার, ঠিক আছে 4 স্কয়ার কত হবে? 4 স্কয়ার 16 হয়ে যায়, 4 স্কয়ার এই যে প্লাস 16, 4 স্কয়ার 16, তাহলে কত আসছে? 9 আর 1 10 √26, এইটা এলো। তাহলে দিক কোসাইন কত কত হচ্ছে দেখো, এইটা দিক অনুপাত মানে -3/√26, 1/√26, 4/√26, এটা কোন অপশনে আছে দেখো। আচ্ছা, √26 -3/1/4 অপশন সি তে আছে, অপশন সি সঠিক উত্তর, অপশন সি 9 এর অপশন সি সঠিক উত্তর এলো। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে -3/√26, 1/√26 আর 4/√26, 10। ঠিক আছে, দেখো প্রসেসটা কিন্তু এইটা, দিক অনুপাত বা এই বিন্দু দেওয়া থাকলে দুটো, সেখান থেকে যে দিক অনুপাত কিভাবে নির্ণয় করবে, দিক কোসাইন কিভাবে নির্ণয় করবে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে নির্ণয় করবে, সবই তোমরা ভালোভাবে ক্লাসটা দেখো এবং প্র্যাকটিস করে ভালোভাবে সবই নির্ণয় করতে পারবে নিজেরা। ঠিক আছে, এবার দেখো 10এরটা, যদি একটি সরলরেখার দিক অনুপাত সমূহ দেওয়া আছে 0 1 -1, সরলরেখার দিক অনুপাত হচ্ছে একটি সরলরেখার 0 1 -1 দিক অনুপাত দেওয়া আছে, একটি সরলরেখার দিক অনুপাত 0 1 -1 এবং এর সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে জেড অক্ষের সঙ্গে তার নতি হবে। তাহলে এই যে এইটা দিক অনুপাত, এইটা দিক অনুপাত হলে দিক কোসাইন কত? এই যে কি দিয়ে ভাগ করব? ভাগ করব √0 স্কয়ার 0, তাহলে প্লাস 1 স্কয়ার 1 আর -1 স্কয়ার করলে -1 স্কয়ার, মানে দুটো মাইনাস মাইনাসে 1 হয়ে যাচ্ছে, +1, তার মানে এটা √2, তার মানে √2 দিয়ে ভাগ, 0/√2 0, 1/√2 -1/√2, তাহলে দিক কোসাইন হয়ে যাচ্ছে 0, 1/√2 -1/√2, এটা হচ্ছে দিক কোসাইন। এবার কি বলেছে? এবার বলেছে যে এটা নতি বলেছে, যেহেতু সমানুপাতি tan এর মান ধরে করলে হবে, এখানে যেটা নিখুঁত হয় সেটা হচ্ছে cos এর ধরে করলে, তাহলে জেড অক্ষের সঙ্গে নতি হবে। তাহলে নতি মানে এটা কোনটা চাইছে, তাহলে cos θ -1/√2, দেখো তাহলে cos কতর মান, cos θ cos সেকেন্ড রুম আর থার্ড রুমে নেগেটিভ, তাহলে একটা হয়ে যাবে 3π/4 হতে পারে, 5π/4 ও হতে পারে। এখানে অপশনে কি আছে? 3π/4 অপশন ডি তে আছে, অপশন ডি আছে 3π/4, তাহলে আমরা অপশন ডি নেব 10-এর, 3π/4 সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এবার দেখো এখানে 3π/4টা গ্রাহ্য, 5π/4 গ্রাহ্য নয়। ঠিক আছে, আচ্ছা, যদি ত্রিমাত্রিক দেশে মূলবিন্দু ও থেকে r একক দূরত্বে অবস্থিত একটি বিন্দু pxyz হয়, p বলছে xyz, pxyz, ঠিক আছে। আচ্ছা, ও মূলবিন্দু O00, ও মূলবিন্দু 0 0 0, তাহলে ওপি সরলরেখার দিক অনুপাতটা কি হয়ে যাবে? xyz, আর দিক কোসাইন কি হবে? x/r, y/r, z/r, যেখানে r = √x² + y² + z², এটা তো, এইটা দেখে নাও।
তাহলে বলছে সরলরেখাটির আচ্ছা দিক কোসাইন হবে, একদমই সহজ। দিক কোসাইন হবে এই যে এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর, যেখানে আর এর মানটা এইটা, ঠিক আছে। তাহলে এখানে কোন অপশনে আছে? অপশন সি তে আছে। তাহলে 11টা হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর, ঠিক আছে। এইটা আসছে দেখো এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর। 11টা হয়ে যাচ্ছে অপশন সি এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর। দেখে নাও প্রসেসটা। আচ্ছা এমসিকিউ দেখো কমপ্লিট হলো, প্রশ্নমালা 3-এর এমসিকিউ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। তোমরা এই থিওরির ক্লাসটা খুব ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিসও করবে খুব ভালো করে, সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, এর সাহায্যে কিন্তু সমস্ত অঙ্ক হবে, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। ঠিক আছে। তো প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। সমস্ত সলিউশন ক্লাস 9 থেকে ক্লাস 12 সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে। ক্লাস এছাড়া মাধ্যমিকের সমস্ত কোশ্চেনের সলিউশন আছে, খুব দ্রুত আমরা উচ্চ মাধ্যমিকেরও সমস্ত কোশ্চেনের সলিউশন করে দেব, ঠিক আছে। আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে এবং শুরু করবো অতি সংক্ষিপ্ত। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।